আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। গতকালকে থেকেই বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে ইস্যুটি, সেটি হচ্ছে সরিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। মূলত শেখ হাসিনা দেশে ফিরবেন এই ভয়ে এতটাই তারা তটস্থ, এতটাই তাদের মাথা খারাপ হয়ে গেছে, তারা এখন সব ধরনের চেষ্টা তদবির প্রক্রিয়া চলছেন। কিন্তু এটিও বাস্তবতা, শেখ হাসিনা দেশে ফিরলে তারেক রহমানের ক্ষমতা থাকবে না সেটি ঠেকানোর। সেটি আন্তর্জাতিক বলয় থেকেই হোক, কিংবা শেখ হাসিনার যে আহ, এক যেই প্রক্রিয়ায় ঢুকবেন দেশে, কিংবা দেশের মধ্যে তখন যে পরিস্থিতি তৈরি হবে সেটি সামলানোর কোনো ক্ষমতাই যে প্রয়োগ করতে তারেক রহমান সক্ষম হবেন না, রাষ্ট্রপতির মাধ্যমে হোক সেনাবাহিনীর মাধ্যমে হোক, সেটিও কিন্তু নিশ্চিত। দফায় দফায় শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর জন্য উম, এই ডক্টর ইউনূস যতভাবে চেষ্টা করেছেন, সেটি কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু তিনি তার সাক্ষাৎকারে একদম প্রকাশ্যেই বলেছিলেন, এবং তিনি বলার আগেই আমরা অনেকেই কিন্তু সেই বিষয়টি তুলে এনেছিলাম। কিন্তু সেই জায়গাটিতে ডক্টর ইউনূস সাকসেসফুল হতে পারেননি যাদের কারণে, সেনাবাহিনীর কারণে, সেটিও কিন্তু বলেছেন শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু যখন এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর, যখন তিনি তার যে একেবারে সেই আগের চেহারা পাল্টে, আগের চরিত্র পাল্টে, তার পেছনের ইতিহাস, তার রাষ্ট্রপতি হওয়া, তার মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান সবকিছু পাল্টে ফেলে, যেইভাবে বঙ্গবন্ধুকে ভুলে গিয়ে, মুছে ফেলে যেইভাবে তিনি জিয়াউর রহমানের বন্দনা করতে লাগলেন, ইতিহাস পাল্টে দিলেন, সেটি যেমন মানুষকে এক ধরনের একটা বাংলাদেশের এই রাষ্ট্রপতির পদে যারা থাকেন তাদের এক নতুন আসলে ইতিহাস আহ তৈরি হয়েছে বলে মানুষ যেমনটা বুঝতে পারলেন, সেটি কিন্তু সামনেও যে আরো নতুন কোনো চমক আসছে না বা আসবে না, সেটি কিন্তু আসলে কেউ হলফ করে বলতে পারেন না। কারণ বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা একদম নজিরবিহীন সেটি কিন্তু নয়। প্রশ্নটি হলো, এই মুহূর্তে কেন রাষ্ট্রপতি পদ থেকে চুপ্পুকে সরানোর একেবারে তড়িঘড়ি একটি আয়োজন প্রকাশ্যে এলো বা দেখা গেল? স্বাভাবিকভাবেই উম বোঝাই যাচ্ছে, অথবা বলাই যায় যে বিএনপি সরকার এককভাবে যেহেতু চলছে না, তারা যে ডক্টর ইউনূসের এখনো বলয়ের মধ্যেই আছে, তাদের নিয়ন্ত্রণেই আছে। ফলে নিজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে তারা যতটা না ভাবেন, তত বেশি তাদেরকে ভাবানো হয়। ওই যে সালাউদ্দিন সাহেব যেমন বলছেন না, যে রাষ্ট্রপতি তাকে বলেছিলেন যে তিনি তো পারছেন না, পারেননি, তাকে দিয়ে পারানো হয়েছে। তো সেই রকম এই যে তারেক সরকারকেও পারানো হচ্ছে ওই একই বলয় থেকে, যে রাষ্ট্রপতি চুপ্পুকে যদি সরানো না হয়, তবে যেহেতু শেখ হাসিনা দেশে আসার একেবারেই আয়োজন প্রায় চূড়ান্ত, যে কোনো সময়, তিনি যদিও বলেছেন ডিসেম্বরের কথা, কিন্তু এর আগে যে কোনো সময় তিনি দেশে আসতে পারেন। এবং সেই অবস্থায় যদি শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকেন, তবে আবার কোনো একটা কিছু শাহাবুদ্দিন চুপ্পু ঘটিয়ে ফেলতে পারেন, সেটি তীব্রভাবেই আশঙ্কার মধ্যে ছিল। এই যে তারেক রহমান সরকারকে যারা জিয়ে রেখেছে, যারা উম, আটকে বা এক ধরনের একটা বলয়ের মধ্যে রেখেছে, সেই ডক্টর ইউনূস গং, তারা সবাই মূলত
তারেক রহমানকে সেইভাবে প্রভাবিত করে যতটাই বিশ্বস্ততা অর্জন করছিলেন চুপ্পু, তার এবং তার মায়ের, তার বাবার বন্দনা করে সেই জায়গা থেকে তারেক রহমানকে সরিয়ে আনতে হয়তোবা সক্ষম হয়েছেন বলেই চুপ্পু এখন এইভাবে পদত্যাগ পত্র দেওয়ার একটি প্রক্রিয়ার মধ্যে চলে গেছেন, যদিও এর আগে তিনি বলেছিলেন। কিন্তু আমার কথাটি হচ্ছে এইখানে, আচ্ছা ধরুন যদি শাহাবুদ্দিন চুপ্পুকে এই পদ থেকে সরানোই হয়, তাতেও যেই কারণে, যেই ভয়ে তারা, বা যেই সেফটি অ্যান্ড সিকিউরিটির আশায় চুপ্পুকে সরাতে চাচ্ছেন, যদি এই পদে এক্স ওয়াই জেড অন্য যে কেউই বসেন, অর্থাৎ ধরি ডক্টর ইউনূস বসলেন, ধরি আইরিন খান বসলেন, ধরি নাসিমুল গনি বসলেন, কিংবা অন্য যে কেউ বসলেন ওই চেয়ারটিতে, তিনি কি করবেন? যদি শেখ হাসিনা দেশে যেই প্রক্রিয়ার মাধ্যমে আসবেন, যেই প্রক্রিয়ার মাধ্যমেই আসুক, তিনি একেবারেই নিজের মিনিমাম তিনি বারবার বলেছেন, গতকালকেও তিনি বলেছেন যে তিনি জানেন তার ঝুঁকি আছে, বারবার তিনি বলছেন তিনি সেই ঝুঁকি নিয়েই দেশে ফিরবেন। তারপরেও যেহেতু আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা এই গত 2 বছরের মধ্যে, গত 6 মাস আগে পর্যন্ত যেমন একটা চাপের মধ্যে একেবারেই অন্যরকম একটা পর্যায়ে ছিলেন, গত 6 মাস পর্যন্ত সেই চাপ থেকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বেরিয়ে এসেছে, এটি কিন্তু নিশ্চিত। এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক মিডিয়া বলুন, আন্তর্জাতিক ফোরাম বলুন, আন্তর্জাতিক কূটনীতিক বলুন, তাদের মধ্যে একটা পরিবর্তন যে এসছে সেটি কিন্তু পরিষ্কার। আর এই পরিবর্তনটার আভাস বা প্রভাব যে এই তারেক রহমানকে যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে, সেই ডক্টর ইউনূস এবং তাদের দেশীয় যারা দোসর আছেন, তারা যেই কোর গ্রুপটি আছেন, নাম বললেও বলা যায়, অর্থাৎ এই আমরা তো দেখছি যে আমেরিকান বা মার্কিন রাষ্ট্রদূত বা তিনি কোথায় কোথায় ঘোরাফেরা করছেন, কাদের সঙ্গে সাক্ষাৎ করছেন, তাদেরকে আবার তারা আহ, কারা সাপোর্ট দিচ্ছে, কারা নেপথ্যে বা প্রকাশ্যে তাদেরকে আগলে রাখছে, কিংবা কারা বলছে প্রকাশ্যে বিভিন্ন মিডিয়া সাক্ষাৎকার দিয়ে যে শেখ হাসিনা না থাকলে তিনি সম্পাদক থাকতে পারতেন না, কিংবা তারা এইভাবে চেষ্টা করতে পারতেন না, এই কাজগুলো করতে পারতেন না, এগুলো তো বলছেন। কারা আমন্ত্রণ জানাচ্ছেন, কারা ফাঁসির রশি নিয়ে আহ, মালা বানিয়ে এগিয়ে যাবেন, এগুলো তো সবই ক্লিয়ার হচ্ছে। তো সেই জায়গাটিতে ধরে নেই যে শেখ হাসিনা যখন ফিরবেন, নিশ্চয়ই তিনি একক কোনো যে একজন শেখ হাসিনা শুধু শারীরিক ভাবেই দেশে হুট করে ঢুকলেন, আর তাকে নিয়ে টুক করে ওই যে বা জেলে ঢুকিয়ে দিলে আর তৃতীয় দিন একদম ধপাস করে ফাঁসির রশি গলায় ঝুলিয়ে তাকে মেরে ফেলবে, সেটি যেহেতু তিনি বুঝছেন এবং আন্তর্জাতিক মহলও এই বিষয়টি জানে, ফলে শেখ হাসিনাকে দেশে আনার জন্য যারাই যেভাবেই সাপোর্ট করুক, প্রক্রিয়া করুক, সেটি কি এই যে তারেক রহমান সরকারকে আহ একেবারেই চক্ষু বন্ধ করে যে না তুমি যা খুশি করো, কোনো অসুবিধা নাই, সেটি কি হবে? নিশ্চয়ই না। বলতে চাই যে ওই চেয়ারে চুপ্পুকে সরিয়ে যাকেই বসানো হোক, যদি শেখ হাসিনা সব তার পরিকল্পনা ঠিকঠাক রেখে তিনি দেশে প্রবেশ করেন, দেশে আসেন, ফলে চুপ্পুর জায়গায় খুপ্পু আর টুপ্পু যেই থাকুক, তার রোল একটাই হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। অর্থাৎ ব্যত্যয় যদি ঘটতো, তবে চুপ্পুই ঘটাতে পারতেন। তিনি চক্ষু বন্ধ করে ডক্টর ইউনূসের সময় তার উপরে যেইভাবে নিপীড়ন চালানো, তাকে, দুঃখিত, সেই জায়গাগুলোতে কিন্তু একেবারেই তিনি সেই কাজগুলো করতে পারতেন।
তিনি অনেক কিছুই করতে পারতেন, কিন্তু তিনি তো করেননি। কারণ রাষ্ট্রপতি পদে থেকে ওই যে তিনি চাইলেই যে একেবারেই ফাঁসিতে ঝুলিয়ে দিবেন, সেটি যেমন পারবেন না, কিন্তু আবার উম অনেক কিছু সে চাইলে কিছু ক্ষেত্রে করতে পারেন। ফলে তারেক রহমান সরকার তাকে সরিয়ে যাকেই বসাবে, শেখ হাসিনা দেশে আসলে তিনি যতটা নিজে রক্ষা পেতে চান, কিংবা একদম শেখ হাসিনার ওই যে আদালতে যে রায় দেওয়া হয়েছে সেই রায় কার্যকর করে ফেলবেন ওই রাষ্ট্রপতির পাল্টে, সেটি আসলে হবে না। সেটি কিন্তু পরিষ্কার। তো এই জায়গাটিতে পরিষ্কার হয়ে যাচ্ছে এটিও যে মূলত শেখ হাসিনা দেশে ফিরবেন এই ভয়ে এতটাই তারা তটস্থ, এতটাই তাদের মাথা খারাপ হয়ে গেছে, তারা এখন সব ধরনের চেষ্টা তদবির প্রক্রিয়া চলছেন। কিন্তু এটিও বাস্তবতা, শেখ হাসিনা দেশে ফিরলে তারেক রহমানেরও ক্ষমতা থাকবে না সেটি ঠেকানোর, সেটি আন্তর্জাতিক বলয় থেকেই হোক, কিংবা শেখ হাসিনার যে আহ, যেই প্রক্রিয়ায় ঢুকবেন দেশে কিংবা দেশের মধ্যে, তখন যে পরিস্থিতি তৈরি হবে সেটি সামলানোর কোনো ক্ষমতাই যে প্রয়োগ করতে তারেক রহমান সক্ষম হবেন না, রাষ্ট্রপতির মাধ্যমে হোক সেনাবাহিনীর মাধ্যমে হোক, সেটিও কিন্তু নিশ্চিত। কারণ যেভাবে বলা হচ্ছে, সড়ক পথে ঢুকলেও বিমান পথে ঢুকলেও যেভাবেই আসুক, তখন যে মানুষের যে জনস্রোত হবে সেটি সেনাবাহিনী গুলি করে পাখির মতো গুলি করে মারবে। যে আগে বলা হয় ১৪০০, সেখানে ১৪,০০০ মারবে, আর মেরে সেই জায়গাটিতে তারেক রহমান ক্ষমতায় বসে থাকবে। সেই স্বপ্ন যারা ভাবছেন, দেখছেন, কিংবা যদি মনে করেন যে রাষ্ট্রপতি পাল্টিয়ে তাকে দিয়ে একদম ওই শেখ হাসিনা ফেরার মুহূর্তেই জরুরি অবস্থা ঘোষণা করে দিয়ে শেখ হাসিনাকে লটকিয়ে দিবেন, সেই স্বপ্ন আসলে যে বাস্তব না, সেটিও কিন্তু ২০২৪-এর ৫ই আগস্টের একটা শিক্ষা আছে। আপনার সেই দৃশ্যগুলো মাথায় নিলেই বুঝবেন যে যতটা কল্পনা করা হয়, যতটা পরিকল্পনা করা হয়, সেটি যে বাস্তব না, সেটি কিন্তু ওই যে দেখেন দিল্লির দিকে তাকিয়ে দেখেন, যে যারা আমাদের দেশে যারা দুদিন আগেও দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বলে স্লোগান স্লোগান দিচ্ছে, তারা কিন্তু এখন আবার দিল্লিকে সহমর্মিতা জানাচ্ছে, সংহতি জানাচ্ছে, এবং তারা হয়তোবা দেখবেন আজকালকের মধ্যে হয়তো তারা লং মার্চ টু দিল্লির ঘোষণাও দিয়ে ফেলতে পারে। ফলে পরিবর্তন যে কিভাবে হয় সেটি কিন্তু অনেক কিছু, অনেক চমক কিন্তু এখনো রয়ে গেছে। সবাই দেখতে থাকুন। ধন্যবাদ সবাই। বনিয়ামিন নামক এই ইউটিউবার সম্প্রতি ইটালিতে গণধোলাই খেয়েছেন এবং তিনি ফেসবুকে দাবি করেছেন গণধোলাই যারা দিয়েছে তারা আসলে আওয়ামী লীগের কর্মী সমর্থক। বনিয়ামিন গত ৩-৪ বছর ধরে ভয়ঙ্করভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে অবমাননাকর শব্দ ব্যবহার করে এসেছেন এবং জামাতকে সরাসরি ডিফেন্ড করেছেন, এমনকি জামাতের যে স্টুডেন্ট উইং শিবিরকে ব্যাপক উস্কানি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। কথা হচ্ছে বনি আমিনরা যারা ক্যামেরা একটা আছে, মাইক্রোফোন একটা আছে বলেই সেটা ওপেন করে যা তা বলে হ্যাডাম দেখান, তাদের এটাও মনে রাখা উচিত যখন মানুষ ক্ষিপ্ত হয় তখন সে ঠিক বেঠিক ভুলে গিয়ে তার ক্ষোভ প্রকাশ করার চেষ্টা করেন। এই কাজটি ইতালির আইনে কি কেমন সেটা সেই দেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সমাধান করবে, কারণ ইতালি তো আর বাংলাদেশ নয় যে জামাত শিবিরের মব বাহিনী যা খুশি তাই করেছে, পুলিশ হত্যা করেছে, সেরকম এই ঘটনারও বৈধতা পাওয়া যাবে। কথা হচ্ছে বনিয়ামিনের ঘটনায় অন্য যারা তথ্য সন্ত্রাসী রয়েছেন তারা একটু শিক্ষা নিন। শেষ বয়সে এসে এইভাবে লাথি উষ্টা খাইতে হবে? যখন তাকে মারছিল মৌলবাদী বলে মারছিল, সে বারবার বলছিল আমি মৌলবাদী না, আমি মৌলবাদী না, আমি বনি আমিন। তো ওকে, তার কথা বলার স্টাইল, তিনি যেসব বিষয়ে দেখান, মানে নারীদের স্তন দিয়ে শুরু করেন এবং অসংখ্যবার আমি শুনেছি নারীদের প্রতি অবমাননাকর শব্দ ব্যবহার করতে, ইনডিরেক্টলি সেক্সিস্ট কথাবার্তা বলতে। তো এটা তার মোরাল জায়গা থেকে তিনি করেন কিনা, কোনো উদ্দেশ্য তার আছে কিনা আমি জানি না, তবে তিনি অসংখ্যবার ভিডিওতে দাবি করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে তিনি কাজ করেন এবং আপনারা নিশ্চয়ই জানেন
পিনাকি ভট্টাচার্য, বনি আমিন যারা ধার্মিক নন তারা কেন জামাতকে সমর্থন করেন? আমি অনেকবার এই বিষয়ে বলেছি, আপনারা নিশ্চয়ই অনেক বিজ্ঞ এই বিষয়ে, তো বিবেচনা করবেন, যার যার আমলনামা শেষে বুঝবে। বাংলাদেশে যারা মব সন্ত্রাস চালিয়েছে তাদের সাথেও কি হবে, বা এই জেনজিদের মধ্যে থেকে যারা নেতা হয়েছে, সার্জিস, হাসনাত সহ অন্যান্য জুলাই জঙ্গি, তারা পালা বদলে পালিয়ে গিয়ে সারা জীবন এরকম লাথি উষ্ঠার মধ্যে থাকবে কিনা সেই প্রশ্নটি রাখছি। কারণ আমরা জানি পশ্চিমের দেশগুলোতে কারোর গায়ে হাত তোলা কিন্তু খুব বিশাল বিষয়। বাংলাদেশে এটা খুব স্বাভাবিক হলেও এই কাজ যারা করেছেন বা করছেন, যারা ডিম মেরেছে, জুতা মেরেছে, তারা ভবিষ্যতে এই কাজগুলো অব্যাহত রাখবেন কিনা সেই প্রশ্ন রাখছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা কেমন, কিভাবে কি করে সেটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ জানেন। এই গাজী নজরুল ইসলামের মতো অসংখ্য জামাতের নেতাকর্মীরা সারা বাংলাদেশে লুচ্চামি, ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ে এবং বিষয়টিকে আসলে এড়িয়ে যাওয়া হয়, গোপন করা হয় বিভিন্ন অজুহাতে। ভুল হয়েছে, শয়তানে ধরেছে, বা অপপ্রচার, এআই, দ্বিতীয় বউ, তৃতীয় বউ, এরকম ঘটনা সামনে এনে বিষয়গুলোকে গোপন করার চেষ্টা করা হয়। আসলে কি সত্য গোপন করা যায়? এদের যারা কর্মী সমর্থক রয়েছে, জামাত শিবির রাজাকাররা, এরা কি মনে করে তারা অন্ধ হলেই প্রলয় বন্ধ হবে? না, হবে না। এই ঘটনাগুলো মানুষ জানবে, কথা বলবে, এবং তাদের প্রতি সাধারণ মুসলমানদের যে বিশ্বাস বা ধর্মকেন্দ্রিক ভালোবাসা ছিল, একটা সফট কর্নার ছিল, সেগুলো কিন্তু একদম হাতে কলমে মানুষের কাছে প্রমাণিত হয়ে যাচ্ছে। তো এই জামাত নেতাদের লুচ্চামি, মাদ্রাসায় বলাৎকার, মক্তবে ধর্ষণ, এগুলো একটা সময় বন্ধ হবে, কিন্তু ইতিহাসে তারা তাদের এই কালো অধ্যায় রেখে যাবে, যা তারা কখনোই গোপন করতে পারবে না। যেমন তাদের ওস্তাদ মওদুদির কথাবার্তা এবং আদর্শ তো না, ভয়ঙ্কর ইজম, সেগুলো তারা গোপন করতে পারে না। পাছে লুকানোর চেষ্টা করে, অথবা মুক্তিযোদ্ধাদেরকে, ভারতকে দু একটা গালি দিয়ে সেগুলো জায়েজ করার চেষ্টা করে। আমি একটি প্রশ্ন আপনাদের কাছে রাখছি। জামাতের এমপি, জামাতের কর্মীরা এমন হবে না কেন, যেখানে স্বয়ং জামাতের প্রধান তথা আমির চুম্মা শফিক আমাদের সবার সামনে বাচ্চাদেরকে মলেস্ট করেছে, বিদেশি কূটনীতিকদের ধরে, ইফ ইউ নো ইউ নো। তো এরকম একটা দল যাদের প্রধান একজন প্রকাশ্য ধর্ষক, যৌন নিপীড়ক, তাদের নেতাকর্মী আর কি বা করবে? বিএনপির একটি মিছিল খুব ভালো লেগেছিল। যখন তার এই লুচ্চামির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেল, তখন সে এবং তার অনুসারীরা কি বলল? এগুলো সত্য না, এগুলো এডিট করা যায়, এডিট করা যায়, এগুলো এআই দিয়ে বানানো। তারপরে যখন তাদের সমর্থিত ফ্যাক্ট চেকার, দ্য ডিসেন্ট সহ অন্যান্য জামাতি বটর বাহিনীদের প্রধানগুলো সামনে এসে বলল, না আসলে ঘটনা জেনুইন, ভিডিওটি সত্য, তখন তারা দাবি করলো এই কিশোরী হচ্ছে এই গাজী নজরুল ইসলাম তথা বুইরা লুচ্চার দ্বিতীয় বউ। পরবর্তীতে আমরা দেখলাম আজকে জামাত থেকে এই ধর্ষক লুচ্চাকে বহিষ্কার করলো। প্রথম প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে, এআই ভিডিও অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো ভিডিও কেন বলা হলো? হোটেল কক্ষে ক্যামেরা কে বা কারা রাখলো? অনেকেই বলছেন সিসিটিভি ছিল। না, সিসিটিভি ছিল না। সিসিটিভি ফুটেজে ডেট অ্যান্ড টাইম থাকে, রেকর্ডিং এর যে ডিউরেশন, কত মিনিট, কত ঘন্টায়, কোন টাইমে, এটা থাকে। এটি ছিল সাধারণ কোনো ক্যামেরা, কোনো ফোন বা কোনো ছোট ক্যামেরা। স্বাভাবিকভাবে মোল্লা মুন্সিরা মূর্খ হয়, তারা তাদের ইমানদণ্ড মনে করে যৌনাঙ্গকে, সেই লোভ সামলাতে পারে না। দেখেনি তো, তারা বুড়ি থেকে ছুরি, ছেলে থেকে শুরু করে এমন কিছু বাদ দেয় না, বাচ্চা শিশুকে ধর্ষণ করে, কারণ তারা মনে করে চলেন ওস্তাদ চালাইয়া দেন। এটা ইসলাম কায়েম করার জন্য করে, কিসের জন্য করে? রেপ কি করে কোনো ইজম প্রতিষ্ঠার জন্য হতে পারে? বা একজন পুরুষ তার গোপনাঙ্গ, জননাঙ্গ যদি সামলাতে না পারে, তাহলে সে নিজেকে কিভাবে পুরুষ বলে? তাহলে তো ধর্ষকরাও এক একটা বীর পুরুষ, তাই না? তো এই ভিডিওকে এআই বলে প্রথম যে মিথ্যাচার, জামাত ইসলাম মানেই মিথ্যাচার, মিথ্যাচার এবং মিথ্যাচার। তো প্রথম এই ছলনা কাজে দিল না। পরে যেহেতু হোটেল কক্ষে ক্যামেরা ছিল, ক্যামেরা কে লাগিয়েছে, সে কোথায় কি যাচ্ছে, এটি আপনি আমি জানতে পারবো না? তার আশেপাশের লোকরাই করেছে, নিশ্চয়ই বনিবনা হয়েছে, মানে কোনো একটা বিষয় অথবা দ্বিমত হয়েছে, তাই এই কাজ হয়েছে। অথবা ওই মেয়েটিও করতে পারে,
তো তার লোকরাই গোপন ক্যামেরা রেখেছে, সে সেখানে ধরা পড়েছে এবং ধরা পড়ার পরে প্রথমে এআই, পরে দ্বিতীয় বউ, আরো কত কিছু বলবে সামনে আমি জানি না। গাজী নজরুল ইসলামের ড্রাইভার এই রুমটি বুক করে দিয়েছিল। তাকে এই গাজী নজরুল ইসলামের অনুসারীরা ব্যাপক মারধর করেছে, হত্যার হুমকি দিয়েছে। তারপরে সে বাধ্য হয়ে সরকারের কাছে একটি চিঠি লিখেছে। এই চিঠিটি আপনারা এই ভিডিওটি এখানে পজ করে সুন্দর করে পড়ে নিতে পারেন। এই চিঠিতে সে সুস্পষ্টভাবে বলেছে এই গাজী নজরুল ইসলাম তথা জামাতি লুচ্চা অসংখ্যবার শিশুদের সাথে এরকম বিকৃত যৌনতা চালিয়ে এসেছে, অর্থাৎ একাধিকবার অসংখ্য শিশুকে সে ধর্ষণ করেছে, মলেস্ট করেছে, অর্থাৎ যৌন নিপীড়ন করেছে। যেহেতু তার ড্রাইভার এখন জীবন সংশয়ে রয়েছে, তাই সে এই সত্য স্বীকার করতে বাধ্য হয়েছে। আগে করলে ভালো হতো, কিন্তু জামাত ইসলামীর একটা নেতার ড্রাইভার কে হবে তার রুচি নিয়েও তো আমাদের একটা মানে এদের সাথে এক কাপ চা যেখানে খাওয়া যায় না, তার ড্রাইভার হয়ে যিনি কাজ করেছেন তার জন্য আসলে সমবেদনা। তো ঘটনা যেটা ঘটেছে, ওভারঅল এই ভিডিও ফুটেজ সামনে আসা এবং বিভিন্ন নাটক করেও সে আশ্রয় না পেয়ে অবশেষে জামাত তাদের দল, ধর্ষকদের দল পর্যন্ত তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। ওই যে একটা প্রবাদ আছে না, লুচ্চার 10 দিন আর জনতার একদিন, চোরের 10 দিন আর গৃহস্থের একদিন। এরকম লুচ্চা বহুবার এরকম লুচ্চামি করে বেরিয়েছে, একদিন জনতার সামনে এগুলো এসেছে এবং ধরা পড়েছে। এখন কথা হচ্ছে, সে যদি ওই নারীকে বিয়ে করে থাকে, ওই কিশোরীকে বিয়ে করে থাকে, তাহলে ধরা পড়ার পর অন্যায় হয়েছে, মাফ করে দেন, কিছু টাকা পয়সা নিয়ে মিটমাট করে ফেলেন, এই ধরনের কথাবার্তা সে ভিডিওতে কেন বললো? নিশ্চয়ই আপনারা সকলে দেখেছেন। কিন্তু ওই যে লুচ্চার 10 দিন জনতার একদিন, তার সিকিউরিটি তার সাথে ছিল না, ধরা পড়ার পরে আব্বা গো, সোনা গো, মাফ করে দাও, আজকেই প্রথম আসছি। আরে নাটক কম কর প্রিয়। এবার একটা কথা, বিয়ে করা বউ সে কেন গোপন করেছে? কেন এই ঘটনা সামনে আসার পরে সে বলেছে আপনারা মাঝখান দিয়ে কিছু মনে করেন না, হ্যাতি আর বউ? কেন? এর আগে হ্যাতি কোথায় ছিল? ইসলামে তো গোপনে বিয়ে করার কোনো বিধান নাই। আপনি যথাযথ পদ্ধতি অবলম্বন করে, অর্থাৎ সাক্ষী রেখে দেনমোহর দিয়ে তারপরে বিয়ে করবেন। আর বিয়ে করা বউ নিয়ে কেন এরকম লিটনের ফ্ল্যাট টাইপের হোটেলে যেতে হবে? অর্থাৎ এই যে হোটেলের আপনারা দৃশ্য দেখেছেন ভিডিও ফুটেজে, স্পষ্টত একটা খাট, মানে এটাকে ল দিয়ে বা চ দিয়ে যে হোটেলগুলো, মানে ওখানে যাবেন, আগডুম বাগডুম ঘোরাডুম সাজে তারপর চলে আসবেন। তো বিয়ে করা বউকে নিয়ে কেউ এরকম জায়গায় যায়, আমি অন্তত তোমাকে জানি না। তবে জামাত শিবির রাজাকারদের রুচি নিয়ে আর কি বলি, এদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এদের চেহারাটা দেখলে মনে হয় একটা সাক্ষাৎ 1971-এর সেই বড় বড় রাজাকার। আপনি দেখেন ব্যারিস্টার ফুয়াদ, ওই সোকল্ড ব্যারিস্টার কি শাহরিয়ার, এস এম শাহরিয়ার কবির, এদের চেহারাগুলোর দিকে তাকান। আমি চেহারা বর্ণ নিয়ে কিছুই বলতে চাই না, কিন্তু যখন একটা ব্যক্তি নিজের চেহারাটাকে মানে কুৎসিত বানিয়ে রেখে, চোরের মতো বানায় রাখে, তখন আমি কি বাবল। এদের চেয়ে অনেক উৎকৃষ্ট হচ্ছেন সেই সিদ্দিক, যিনি বলেছিলেন আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সাহস ছিল তার। কিন্তু এই ধরনের ছ্যাঁচড়াগুলোর কথা আর কি বলবেন? তাদের রুচি, তারা যা খায়, যেখানে ঘুমায়, এগুলো নিয়ে আর কিছু বলার নাই। দিন শেষে তারা এসে বলবে শাহবাগী তুই গোসল কর, আমাদের বর্ণ নিয়ে বলবে, আমাদের স্মার্টনেস নিয়ে প্রশ্ন তুলবে। এবার সবচেয়ে বড় প্রশ্ন, মামুনুল থেকে শুরু করে এই নজরুল, এরা ধরা খাওয়ার পরে কেন বলে আমার দ্বিতীয় স্ত্রী? ধরা খাওয়ার আগে কেন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্ত্রী আমরা খুঁজে পাই না? এবং এই ধরাগুলো কেন হোটেলেই খায়? নরেন্দ্র মোদীদের যে পার্টি, এই পার্টির সাথে তো কেউ টিকতেছে না, জায়গায় জায়গায় তারা জয় জয়কার। এই জন্যই বলছি। আর মিডিয়া, সবচেয়ে মজার বিষয় কি জানেন, ভারতের 100% মিডিয়াকে এখনো কাভার দিতে পারে নাই। মিডিয়া আউটলেট কাভার দিতে পারে, বাংলাদেশে তো সব মিডিয়াওয়ালারা বেচা হয়ে গেছিল তখন, ওরকম কাভার দিতে পারে নাই। আর কাভার দিতে পারে নাই, সুতরাং দেখেন, কারণ হচ্ছে এই ধরনের আন্দোলন এর আগেও ভারতে বেশ কয়েকবার হয়েছে, কাজ হয় নাই। ওই যে বললাম, একটাই হইতে পারে, হয়তো ইয়ের পদত্যাগ করাই দিবে, কারে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ করাই দিতে পারে, আরো 2-1টা মিনিস্টারের পদত্যাগ করাই দিতে পারে। এরপরে বাকিগুলো সব ওই তো আলোচনা, হয়তো হয়তো বিষয়টা খুব বেশি ঝামেলা না হওয়ার আগেই যদি আলাপ কারণ আলোচনা ভাই হইয়া এই দেশের দুই ওদের লোকে কোনো দাবি মেনে নেওয়া যায়।
অজিত দোভাল আর ওই আরেকজন যে আছে, এই ৪ রত্নরে যেখানে সারা পৃথিবীর দেশগুলো তটস্থ, তারা তাদের দেশের এই গ্যাঞ্জামে তারা ঠিকই বাইর করে যে কে কোথায় কি করিতেছ। কাকের মতন হয়তো তুইলেও নিয়ে যাবে গা, বলতেও পারবো না। ওই যে এখনই আজকে কিছুক্ষণ আগেও দেখলাম ১৪০ কোটির দেশ। দিল্লির যেকোনো আপনার ঢাকা শহরের গুলিস্তান বা যেকোনো রাস্তায় তো একটা পাদ মারলেও ভাই ৫,০০০ লোক হইয়া জায়গা। তো দিল্লিতে তো এমনি মানুষ কিলবিল করে লক্ষ, লক্ষ। এগুলো সবগুলো নিয়ে আসছে, আসো। আর ওই যে রাস্তায়, রাস্তায় ফুটপাতে মুটপাতে কিছু শুইয়া থাকে না ভাই? দিল্লি কেন আমাদের ইউরোপেও তো হোমলেস আছে না? তো দিল্লিতে আরো বেশি আছে। বাংলাদেশে আরো বেশি আছে। এদের সবাইরে কইছে তোমরা আহো, খানা আর পানি চলেগা। সব গেছে গা রাস্তায় নেমবা। নাহলে আপনি কিছু, কিছু ছবি দেখেন এইসব ছেলে-পেলে বা এদের স্টুডেন্ট মনে হয় না। এরা কেউ স্টুডেন্ট না। স্টুডেন্ট হলে তো সারা ভারতবর্ষের স্টুডেন্ট নামতো। তা নামলো না কেন? শুধু দিল্লি কেন্দ্রিক। এইটা হচ্ছে যে ভাই এই আন্দোলন আমার মনে হয় না আরকি। এটা দেখবেন হয়তো ৫-৭ দিন চলবে আরো। এরপর আস্তে চুপ হইয়া যাইবগা। এমন কোন একটা চাল দিয়া দিবে, এক চালে কাজ। এটাই উনি যেটা লেখছেন এইটাই তো আপনাদের এতক্ষণ বুঝাইতে চাচ্ছি যে এখানে জেনজি পাবেন না। এখানে যদি ভিডিওগুলো খেয়াল করেন ফুটপাতের কিছু হোমলেস লোকজনরে দেখবেন। এবং এই যে জেএনজি আন্দোলন বা অমুক আন্দোলন তোমার কিসের? কিসের জন্য? এদের যেইটা, এটা আপনারা তো বললাম যে আজকে কিছু, কিছু লোক যেটা লিখতে খুব নামকরা লোক, ওরা লিখতেছে এই যে রাহুল গান্ধী তারা গেছে। ওদের সরাসরি জিজ্ঞেস করতেছে যে, "তোমরা তো ইন্দিরা গান্ধীর রক্তের না বা মহাত্মা গান্ধীর রক্ত না। মাইয়ার ঘরের নাতি, তুমি তো আর গোষ্ঠী না।" সোজা হিসাব যে বাংলা হিসাব যেইটা। মেয়ের ঘরের নাতি তো আর গোষ্ঠী না। এগুলা লেখা বরবাদ করে দিচ্ছে দেখলাম। মানে একটা বিশাল অংশ। আর ওই যে বললাম মিডিয়া, সব মিডিয়া আপনার ফোরকাস্ট দিতেছে। মিডিয়া ফোরকাস্ট দিতেছে যেগুলো পিডাইতেছে এগুলারে। আর শুধুমাত্র ভাই দিল্লিতে এই আন্দোলন করে লাভ হবে না। ওই যে আগেও বলছি আপনার ডিপ স্টেটের পয়সাতে আইসা এগুলো করছে। সেই পয়সা ওই যে দেখবেন অজিত দোভাল তারা এমন চাল চালবে যে এক চালেই যাইবগা। ভাই বামদের ইন্ধন এই চিঙ্কু বাম আর রিঙ্কু বাম এদের ইন্ধন সারা পৃথিবীর সব জায়গায়। এদের ঘটনা হচ্ছে চায়নাতে বৃষ্টি পড়লে এরা দিল্লি বা ঢাকাতে বইসা ছাতি মেলে ধরে কয় যে চায়নাতে তো বৃষ্টি পড়তেছে বা রাশিয়াতে বৃষ্টি পড়তেছে। কারণ এরা ওই যে খুব বুদ্ধি, ভালো বলতে পারে, ভালো বক্তা, ভালো কথা বলতে পারে, চিঙ্কু বাম, রিঙ্কু বাম। এরা যেকোনো জায়গায় জমাইতে পারে কিন্তু এরা শেষ দিতে পারে না। আপনার ঘরে যখন রং করবেন, রং মিস্ত্রি আমারও দেন আমিও কইরা দিব। কিন্তু আমি ফিনিশিং দিতে পারব না। চিঙ্কু বামদের অবস্থা হইছে এইটা। তো ২১ মিলিয়ন নাকি ২১,০০০ মিলিয়ন সেটা হচ্ছে অন্য কথা। এই আন্দোলন এখন না, এই আন্দোলন আরো আগ থেকে তৈরি হইতেছিল। তো ভারত মাঝখান দিয়া করছে কি ইসরায়েলের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করছে। ইসরায়েলের সাথে কি জানি গত ২-৩ মাস আগেই। এখন দেখবেন ইসরায়েলের সাথে ঠিক হয়ে যাবে। ওই জর্জ সরোসের ওগুলো সব চইলা যাবে। আর আমেরিকা এটা হচ্ছে যে আমেরিকা হচ্ছে যে ভারতকে যদি অস্থিতিশীল রাখা যায়, চায়নাকে ধাক্কানো যায়, তার হচ্ছে যে ভাই আমাদের এই দিকের ব্যবসায়ীগুলার দরকার। বঙ্গোপসাগরের দিকে যাতে খালি উনি চোখ দেয়, কেউ যাতে এগুলা নিয়ে কথা না বলে। এইটা হচ্ছে মূল কাহিনী। না এটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে দেখছি হ্যাঁ, নরেন্দ্র মোদী ইন্ডিয়া থেকে পালিয়ে যাচ্ছে, একেবারে দৌড়ে পালাইতেছে এরকম ছবি-টবি অনেকগুলো দেখছি। তো আমি অনেক জায়গায় লিখছি হ্যাঁ, উনি পালাইয়া গেছেন আর ডাক্তার ইউনূস আসতেছে। ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ডাক্তার ইউনূস আসছেন। ইউনূস সাহেব বসবেন ওখানে। তা তো অবশ্যই। কারণ হচ্ছে যে এরা বাংলাদেশপন্থী বলে জামাত বা মৌলবাদীরা। হয় যে মমতার কারণে যে আমাদের তিস্তা চুক্তি হয় না এটা ভুলা যায়। এইটার ব্যাপারে কোনো কথা কয় না। তখন মমতারে কেউ গালি দেয় না। মমতা হাইরা গেছে পরে তাদের যত। কারণ হচ্ছে যত দুর্নীতির যত পয়সায় জামাত, এদিকে জামাত, ওইদিকে মমতা পার্টি। এ ২ টা মিলাই করত। হুন্ডি, হুন্ডি ইন্ডিয়া থেকে হুন্ডি একটু কঠিন কিন্তু বাংলাদেশ থেকে হুন্ডি এভেইলেবল। এরা যাইতো, আসতো, এই টাকা যাইতো। তো এরা এখন আন্দোলন এগুলো করবে কারণ এদের মাথায় ঢুকে গেছে কি জানেন? এ বঙ্গু মোমেনদেরে বলি, এদের মাথায় ঢুইকা গেছে মোদি মনে হয় শেখ হাসিনারে রাখছে। মোদি না হইলে শেখ হাসিনার বউ আগে ওরা টাইনা আনতাম। কিন্তু এরা ভুইলা গেছে যে ওই আমেরিকার কথা কইছিলাম যে সরকার পাল্টাবে, নীতি পাল্টাবে না। ঠিক শেখ হাসিনার ব্যাপারও মোদি যাইয়া গদি আসতে পারে। আরো কিছু আইতে পারে। কিন্তু শেখ হাসিনার ব্যাপারে ভারতের সিদ্ধান্ত একটাই থাকবে। না ওই আরকি। সুতরাং এগুলা নিয়ে যে বাংলাদেশ কি খুশি হইলো, পাকিস্তান কি ইয়ে হইলো এগুলা কিন্তু বাংলাদেশের আরে বাবা ওইটা তো ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান, হিন্দু সব কাফের ভাই। তোরা ওইটা নিয়ে এত আনন্দ করস কেন?
তোরা তো ওই যে বেলুচিস্তান নিয়ে কথা কস না কেন? যেটা স্বাধীন হয়ে যাইতেছে অলরেডি পাকিস্তান। তোরা তো ওইটার জন্য কান্না করা দরকার। তোরা মিলাদ পড়াস না কেন যে পাকিস্তানকে জিন্দা রাখো আল্লাহ। তোরা ভারত নিয়ে চিন্তা করে লাভ নাই আমার হিসাবে। তোমরা যাও বাবারা, বেলুচিস্তান যাচ্ছে, পিওকে চলে যাচ্ছে, গিলগিট বালতিস্তান চলে যাচ্ছে। সেখানে যাইয়া মুনাজাত ধরো। ওরা চলে যাচ্ছে। তোমরা এখানে নরেন্দ্র মোদীর চিন্তা না করে ওখানে তোমাদের এই শেহবাজ শরীফ, ফিল্ড মার্শালের কথা চিন্তা করতে থাকো। এছাড়া কোনো উপায় নেই। তোমরাও যত ভারত নিয়ে চিন্তা করে লাভ নাই। ভারতে কি হবে ভাই? নরেন্দ্র মোদী যাইলে যে আসবে ওই বেটাও হিন্দু। তোমার মুসলমান আসবে ওখানে? হ্যাঁ? নমস্কার, আমি তরুণ ঘোষ। রবীন্দ্রনাথের একটা গান মনে পড়ে যাচ্ছে, এই লবিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে সম্পর্কের যে টানাটানি চলছিল তা মোটামুটি মিটল। আনন্দবাজারে একটা খবর বেরিয়েছে মার্কো রুবিওর সঙ্গে। এর আগের দিন যখন জয়শঙ্করজি ফোন করেছিলেন তখন বলেছিলেন আমি খেলা দেখতে ব্যস্ত, আমি এখন কথা বলতে পারবো না। আসলে উনি কথা বলতে চাননি। এবার কি হয়েছে, ভারত আমেরিকা চুক্তি প্রায় চূড়ান্ত। ফিলিপিন্সে জয়শঙ্কর রুবিও বৈঠকের পরেই দাবি ট্রাম্প সরকারের। এবার আপনারা মিলিয়ে নেবেন যে সার্জিও গোর কেন এই বাড়িতে আপনাদের বাংলাদেশ সফরে যাচ্ছে। যা লেখা হচ্ছে, ভারত মার্কিন প্রস্তাবিত বাণিজ্য চুক্তির রূপরেখা নিয়ে বুধবার মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ওই বৈঠকের পরে ওয়াশিংটন জানিয়েছে ভারত এবং আমেরিকা বাণিজ্য চুক্তির খুঁটিনাটি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বৈঠকে বাণিজ্য চুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অধিকারপ্রাপ্ত বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করেছেন জয়শঙ্কর এবং রুবিও। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির জোট আসিয়ান এবং কোয়াড বিদেশমন্ত্রী সম্মেলনে পার্শ্ব বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনার পরে জয়শঙ্কর সমাজ মাধ্যমে লিখেছেন, আমাদের বৈঠকে ভারত আমেরিকা আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে অধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল বাণিজ্য, শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে মত বিনিময় করেছি। অন্যদিকে রুবিও এক্সপোস্টে লিখেছেন, আমরা আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে কোয়াড, বাণিজ্য এবং মার্কিন চুক্তি নিয়ে আলোচনা করেছি। মার্কিন বিদেশ দপ্তর একটি পৃথক বিবৃতিতে লিখেছে, গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদীর বৈঠকের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে রুবিও এবং জয়শঙ্করের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিগুলি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করেছেন। দুজনই অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন, যা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রসঙ্গত, ফ্রান্সের অ্যাভে-লে-বা শহরে G7 শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের এক মাসেরও বেশি সময় ধরে জয়শঙ্কর এবং রুবিওর কথাবার্তা হলো। গত বছর ফেব্রুয়ারিতে মোদীর ওয়াশিংটন সফরের পর থেকে দুদেশের বাণিজ্য প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়। শুল্ক ঘিরে জটিলতার মাঝে তা থমকে গিয়েছিল, তারপরে আবার শুরু হয়েছে। এখনো পর্যন্ত বেশ কয়েকটি দফায় দুজনের মধ্যে বৈঠক হয়েছে, এখনো চুক্তির খসড়া চূড়ান্ত হয়নি। তার মানে এবার যেটা বাকি আছে সেটা বলেছে শুধু স্বাক্ষর হওয়াটা বাকি আছে, বাকি সব হয়ে গিয়েছে। এই যে বাংলাদেশ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে দূরত্বটা তৈরি হয়েছিল, সেই দূরত্বটা না কমানো পর্যন্ত এবং বাংলাদেশ বিষয়ে সদর্থক পদক্ষেপ না নেওয়া পর্যন্ত
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো রকম বাণিজ্যিক চুক্তি করবেন না বলে মোদিজি আগেই জানিয়ে দিয়েছিলেন। আমি সেই নিয়ে খবরও করেছিলাম। এখন এই মার্কো রুবিওর সঙ্গে যে কথাবার্তা হলো তাতে পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্প এবং মোদিজির সঙ্গে ওই G7 এর বৈঠক যেটা হয়েছিল তারপরেতে নিজেদের মধ্যে আলোচনা করার পর এইবারেতে দুপক্ষেই ঠিক হয়েছে, মানে আমেরিকার কংগ্রেস এবং ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্রশাসন দুজনের মধ্যেই ঠিক হয়েছে যে ভারতকে ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের চীনকে রোখা সম্ভব নয়। আর ভারতের স্বার্থ পূরণ মানে একটাই জায়গা, সেটা হচ্ছে প্রথমত ভারতের দক্ষিণ পূর্বে পা রাখবে না। আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে যে রেজিম চেঞ্জ করেছিলেন, এবার আপনাদের দায়িত্ব হচ্ছে সেই রেজিম চেঞ্জকে বদলে আপনারা করুন, না হলে পরে ভারত একাই করে নেবে। এটা স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছিল। তারপরে নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের আর কোনো কথা হয়নি। মার্কো রুবিও যোগাযোগের একবার চেষ্টা করেছিলেন, কিন্তু মার্কো রুবিওর ফোনও উনি ধরেননি। কিন্তু সাইডলাইন বৈঠক যখন হচ্ছে তখন তো দু দেশের মধ্যে তো বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা, করমর্দন এবং কথাবার্তা তো হতেই হবে। তখন জয়শঙ্কর সমস্ত প্রস্তাব আবার রিকনসাইল করার কথা বলেন। তখন মার্কো রুবিও বলে, রিকনসাইল করেই আমি আপনার কাছে এসেছি। আমি সেদিনও আপনাকে ফোন করেছিলাম এই রিকনসিলিয়েশনের ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য, এবং আমি ভারতে আসতে চেয়েছিলাম, হয়নি। তাই ম্যানিলাতে আজকে আমরা কথা বলে চূড়ান্ত করছি যে বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশে যে ভুল মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল সেই ভুল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সম্মিলিতভাবেই এর সমাধান করবে। এবং যে সরকার ছিল সেই সরকারকে আবার পুনঃস্থাপন করার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রই নিচ্ছে। এর মধ্যে ভারত যদি সাহায্য করে তাহলে তাকে স্বাগত জানানো হবে। এই হলো গিয়ে মোদ্দা ব্যাপার। তাহলে আমি যেটা বলছিলাম, আগামী 2 মাসের মধ্যে অনেক নাটক হবে। এই নাটকের প্রথম অঙ্কের পর্দাটা উঠলো, তাই আমি বললাম সুন্দর সুন্দর গানটা আমি মনে করে দিলাম। তো এখন সবকিছু শেষ হবে যখন তারেক রহমানের গদিটি উল্টাবে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ যেটা ঢাকার ওপরে পড়বে সেটা হচ্ছে ব্যাপক চাপ। এই যে সার্জিও গোর যাচ্ছেন, তিনি কি কি বলবেন সে তো গতকালকে আমি ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিয়েছি। আমার কথা নয়, এটা হচ্ছে CNN টেলিভিশন, আমেরিকান টেলিভিশন, তাদেরই বক্তব্যটা আমি পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি 2 মিনিট 45 সেকেন্ডের। সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এই মার্কো রুবিওর সফরের আদ্যপান্ত সমস্ত ব্যাপার স্যাপার। এখন আপনারা দেখুন, নিজেরা বুঝে নিন যে এই বিএনপি সরকার এবং জামায়াত NCP এদের কি হাল হবে। এক তো ভারত এদিকে ঢুকতে দেবে না। আমি একটা কথা বলেছিলাম মনে আছে, যে খুব শীঘ্রই আবার আপনার ট্রাভেল ভিসা বন্ধ হবে, ট্রিটমেন্ট ভিসা বন্ধ হবে। কারণ যখনই এই জিনিসগুলো শুরু হবে না, তখন যাতায়াতগুলো 1 মাস আগে বন্ধ করে দেওয়া হবে। কারণ এখানে আটকে পড়বে, ও ওখানে আটকে পড়বে। এখন যেগুলো দেওয়া হবে হয়তো 7 দিন, 10 দিন, 15 দিনের জন্য দেওয়া হবে। তারপর ভিসা যদি জাম্পিং করে তাহলে পরে তাকে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এখন প্রত্যেকের ওপরে নজর আছে। অনেকে আসছে না কেন, ভয়ের চোটে আসছে না, যে কার কোথায় নাম ব্ল্যাকলিস্টেড হয়ে আছে সে তো জানে না। সে এপারে এলো, এসে তাকে ইমিগ্রেশন আটকে দিল এবং একটা বরাবরের মতো একটা ধাপ্পা মেরে দিল
নো এন্ট্রি টু ইন্ডিয়া। তাহলে পরে ভারতবর্ষের যদি প্রবেশাধিকার বন্ধ হয়ে যায়, তাহলে পরে অন্য কোনো রাষ্ট্রে তার প্রবেশাধিকার ঘটবে না। এখন এই দুর্ভাগ্য যাতে না হয়, আমি প্রথমেই সতর্ক করেছিলাম যে প্রত্যেকটা ফুটেজ কিন্তু রয়েছে আমাদের কাছে, সুতরাং আপনারা পালিয়ে যেতে পারবেন না। যেখানে জাহিদুর রহমান যেখানে আটকে গেলেন উপদেষ্টা, সেখানে আপনারা তো ছুটকো ছাটকা। যারা ভারত বিদ্বেষী তাদেরকে ভারত আর সহ্য করবে না, আর ঢুকতেও দেবে না। আর আপনারা যে লাফালাফি করছেন না, এই যে ভারতে যাচ্ছে না বলে ভারতের ব্যবসা পাতি মার খেয়ে গেছে, দু বছরে তো বাংলাদেশের না লোক না আসাতে আমরা দেউলিয়া হয়ে গেছি মশাই। আমাদের দেউলিয়া হয়ে যাওয়ার পর অবস্থা আপনারা যেটা করে দিয়েছেন না, সেটা আমাদের অর্থনীতিকে পার বসিয়ে দিয়েছে। ওই যে বলি আপনাদের মিডিয়ার 2 পয়সার দাম নেই, কেউ কোটও করে না, কেউ ঢাকার কোনো কাগজকে উল্লেখ করে না, ঢাকার কোনো টেলিভিশনের কোনো ক্লিপিংস চালানো হয় না, কারণ সমাজ মাধ্যমেরটা চালানো হয়। কিন্তু ঢাকার মিডিয়াকে, বাংলাদেশের মিডিয়াকে কোনো দেশ বিশ্বাস করে না এবং 2 পয়সার দাম দেয় না। ফলে আগামী দিনে আমি যেটা বলেছিলাম, আমার কথা অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে। যে দেখুন এবার সার্জিও গিয়ে কিরকম প্রেশারটা তৈরি করেন, এবং তার পথটা খুলে দিয়েছেন তারেক রহমান নিজে, চায়না ভিজিট করে এবং সমঝোতাপত্র সই করে। ফলে এবার তারেক রহমান কি করে বাঁচবেন এই উভয় পক্ষের চাপে। ওই যে বলি না, দুটো হাতি লড়াই করছে, বুনো হাতি বা দুটো বুনো মোষ লড়াই করছে, তাহলে সেখানেকার নিচে ঘাসের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখুন। এই দুটো মোষের এখন যে চাপাচাপি হবে ওখানে ঘিরে, তাতে আপনাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে। আর আমার তো মনসুন সেশন শুরু হয়েছে, এখানে দাবি উঠেছে বিরোধীদের, এই যে চাওয়া পড়ে গেল শুধু এই ককরোচ পার্টির এ নিয়ে চাওয়া পড়ে গেল। এখানে আপনার সমস্ত কিছু আপনার ওই খাদ্য পাঠানো, ওষুধ পাঠানো, তারপর তেল রপ্তানি, ডিজেল, এই সমস্ত বন্ধ করার জন্য আবেদন করা সরকারের কাছে দাবি করা হবে, এবং সেই দাবিটা কিন্তু সরকার মেনেও নেবে। বিরোধীদের সব দাবি তো আর খারিজ করে দেওয়া যায় না। কংগ্রেস পার্টির দাবি খারিজ করে দিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি খারিজ করে দিয়েছে, কিন্তু এই দাবি খারিজ হবে না। এবং ভারতবর্ষের ইচ্ছা যে গণতান্ত্রিকভাবে যাতে কেউ না প্রশ্ন তুলতে পারে, তাহলে সবাই মিলে একটা দাবিপত্র পেশ করো, আমরা বন্ধ করে দিচ্ছি। এবার ভবিষ্যতে কি হবে সেদিকে তাকিয়ে থাকুন। সবাই ভালো থাকবে, সুস্থ। জামাতের একজন সংসদ সদস্য 7 আসনের একটা অপ্রীতিকর একটা নারী নিয়ে বিশেষ জায়গায় ধরা ভিডিও তো সেটাকে কেন্দ্র করে দেখলাম জামাত আজকে একটা মানে অলরেডি তারা জানিয়েছে তারা ওই ব্যক্তিকে, নজরুল ইসলাম সাহেবকে তাদের দল থেকে বহিষ্কার করেছে। তো আপনি তো আইনের শিক্ষক, আমি জানতে চাচ্ছি যে এখন আইনগত অবস্থানটা কি দাঁড়াবে, মানে উনি কি আর এমপি থাকবেন না, নাকি আইনগত ভাবে কি হবে, অথবা নৈতিক ভাবেই বা ওনার কি করা উচিত, জাতীয় সংসদের কি এখানে কোনো ভূমিকা আসে কিনা, এই ধরনের কোনো সংসদে থাকবে কিনা, এগুলো নিয়ে আপনার ব্যাখ্যা নেই। প্রথমত যে আপনার আমাকে কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি স্পষ্ট। আচ্ছা, আমাদের এখানে যে 70 অনুচ্ছেদটা আলোচিত হয়, যে 70 অনুচ্ছেদে যেটা বলা হয়েছে যে আপনার একজন সংসদ সদস্য যে দল থেকে তিনি নমিনেশন পেয়ে নির্বাচিত হয়েছে, সেই দল যদি তাকে, মানে এখানে আপনার 70 অনুচ্ছেদটা আমি একটু পড়েছি, কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি
উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা সংসদের উক্ত দলের বিপক্ষে ভোট প্রদান করেন। আচ্ছা, তার মানে তা দুটো হইলে কাজই সংসদে করছে তাহার হচ্ছে। আসন শূন্য হইবে এবং তিনি হ্যাঁ, সেই কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন। আচ্ছা, এখানে প্রথম যে মানে দুটো শর্তের কথা বলা হয়েছে, একটা হচ্ছে যদি তিনি পদত্যাগ করেন, আর একটা হচ্ছে যদি দলের বিপক্ষে ভোট প্রদান করেন। জি, এখন দল যদি তাকে বহিষ্কার, সেক্ষেত্রে কি হবে সেটা বলা নাই। আপনি যদি আচ্ছা, এটার যদি আপনি মানে টেক্সচুয়াল যে রিডিং, হ্যাঁ, তাতে করে জি, টেক্সচুয়াল রিডিং এ আমরা বলতে পারি যে এই দুটো শর্তের ভিতরে সেটা আসছে। জি, কিন্তু আপনার এইটা যে ইন্টারপ্রিটেশন, এটা যে ইন্টারপ্রিটেশন, যে তাতে করে আমার কাছে মনে হয় যে তাকে তার সদস্য পদ থাকার থাকা উচিত না, থাকার কোনো কারণ আমি দেখি না। তিনি কিন্তু যে দল থেকে বাট উনি তো মানে এরকম ঘটনা তো আগে ঘটেছিল, কিন্তু আপনার খেয়াল আছে কিনা, ওই এই সিরাজগঞ্জে কি মিস্টার স্বপন ছিল একজন, যিনি নাকি দল থেকে পদত্যাগ করেন নাই, কিন্তু তাকে অন্য দল, বিরোধী দল তাকে প্রতিমন্ত্রী বানিয়েছিল। অথবা রাজশাহীতে আলাউদ্দিন সাহেব উনি সংসদ সদস্য ছিলেন না। তো এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি আগে। যদি মানে আপনার বিরোধী দল থেকে সরকারি দলে চলে যায়, অথবা সরকারি দল থেকে মনে করেন বিরোধী দলের একজন লোককে সরকারি দল এমপি অথবা থেকে তাকে মন্ত্রী বানিয়ে দিল, দল তাকে বহিষ্কার করলেও তার কিন্তু এমপি পদ যায় না। এরকম উদাহরণ কিন্তু বাংলাদেশে আছে, এর আগে আমরা দেখেছি। যদি সে এই দুইটা, যদি সে নিজে দল থেকে পদত্যাগ করে অথবা যদি সে দলের বিরুদ্ধে কোনো ভোট দেয়, সেক্ষেত্রে তার সংসদ সদস্য পদ চলে যাবে। কিন্তু যদি সেটা না হয়, তাহলে সংসদ সদস্য পদ যাবে কেন? এখন মানে আমার এখানে কাছে কিন্তু যেটা একটা কথা, অস্পষ্টতা আছে। আমার কাছে যেটা কথা যে আপনার, আমরা তো আইন পড়াই, এইটার আইনের একটা বড় জায়গা হচ্ছে আপনার ইন্টারপ্রিটেশন অফ ল। জি, এখন ইন্টারপ্রিটেশন অফ লতে গিয়ে কিন্তু আপনার মানে মূল যে স্পিরিটটা বুঝতে হয়। এখানে আপনি স্পষ্টত ৭০ অনুচ্ছেদ নিয়ে কিন্তু অনেক সমালোচনা আছে, যে আপনি যদি জি, গণতন্ত্রকে শক্তিশালী করতে চান, তাহলে পরে ইন্টারনাল ডেমোক্রেসি অফ দ্য পলিটিক্যাল পার্টিস, সেগুলোকে যদি আপনি নিশ্চিত করতে চান, তাহলে পরে ৭০ অনুচ্ছেদ তুলে দেওয়া উচিত। এখন এইটা করা হয়েছে যদি কোনো ব্যক্তি যে দল থেকে নমিনেশন পেয়েছেন থেকে পদত্যাগ করেন কিংবা দলের বিপক্ষে ভোটদান করেন। হুম। আর এইটাকে যদি আমরা মানে অন্যভাবে ইন্টারপ্রিট করি, যে একজন একজন আপনার কোন ব্যক্তি সংসদ সদস্য হিসেবে কোন দল থেকে নমিনেশন পাবেন, তার একটা ক্রাইটেরিয়া আপনার সংসদের মানে সংবিধানের ৬৬ অনুচ্ছেদে দেওয়া হয়েছে, যে তার ২৫ বছর বয়স হতে হবে, তিনি সুস্থ মস্তিষ্কের হবেন, হি ইজ নট অফ আনসাউন্ড মাইন্ড, তার নৈতিক স্খলনের কোনো কারণে তিনি দণ্ডিত হবেন না, দণ্ডিত হলে যদি ২ বছরের মানে কারাদণ্ড হয়, ৫ বছর অতিক্রান্ত না হলে তিনি সেটা করতে পারবেন না, এবং তার যে সততা, নিষ্ঠা, নৈতিক চরিত্রের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ তিনি একজন জনপ্রতিনিধি। আমরা যখন মানে কোনো লয়ের ইন্টারপ্রিটেশন করি, তখন কিন্তু একটা অনুচ্ছেদ ধরে করি না, আমরা কিন্তু ওইটার সাথে সম্পর্কিত যতগুলো অনুচ্ছেদ থাকে, আমরা কিন্তু ওগুলোকে মিলিয়ে তার ইনহিয়ারেন্ট যে স্পিরিটটা, মানে ওই লর মধ্য দিয়ে যারা এই সংবিধানটা প্রণয়ন করেছে তাদের ইচ্ছেটা কি ছিল। তাদের ইচ্ছেটা ছিল একজন জনপ্রতিনিধি, তিনি অবশ্যই সুস্থ মস্তিষ্কের হবেন, তিনি অবশ্যই সৎ হবেন, তিনি অবশ্যই মানে নৈতিক চরিত্রের অধিকারী হবেন, মানে মোরাল টার্পিচিউড কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, আপনার নৈতিক স্কলারের কথা কিন্তু এসছে। সুতরাং এইখানে মূল বিষয়টা হচ্ছে সেই সৎ, তারপরে দুর্নীতি পরায়ণ নন, তারপরে আপনার নৈতিক চরিত্রের অধিকারী, তারপরে জনগণের আস্থাভাজন, তারপর তিনি ইনসাইন হবেন না, এই অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। তারপরে আবার যুক্ত হয়েছে দ্বৈত নাগরিক হবেন না, পরবর্তীতে যুক্ত হয়েছে। তো এখন ধরেন এই যে স্পিরিটটা হচ্ছে যিনি জনপ্রতিনিধি, তিনি একজন মানে সবার আস্থাভাজন একজন আদর্শ মানুষ হবে, যাতে তিনি মানে মানুষের কল্যাণে কাজ করতে পারেন। তাহলে পরে এইটার যদি কমপ্লিট একটা ইন্টারপ্রিটেশন আমি দাঁড় করাই, তাহলে পরে আমার কাছে মনে হয় যে এই যখন দল থেকে তিনি বহিষ্কৃত হলেন, যে এটা যদি এরকম হতো যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনি বহিষ্কৃত হয়েছে, সেটা কিন্তু না। এটা কিন্তু সুস্পষ্ট নৈতিক স্খলনের জন্য তার বহিষ্কারটা হয়েছে,
এবং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনার এই মানে ইন্টারপ্রিটেশনটা মানে প্রযোজ্য হবে বলে আমার কাছে আমি মনে করি। হ্যাঁ, এবং আপনি আরো বেশ কিছু বিষয় এখানে চলে আসবে যে আপনার যদি দল এটা স্বীকার করে নেয় যে এটা নৈতিক স্খলনের জন্য, দল যদি বলে যে নৈতিক স্খলনের জন্য তাকে বহিষ্কার করা হোক, তারপরে প্রশ্ন আসবে যে এরকম নৈতিক স্খলনের জন্য যে ব্যক্তিকে আপনি বহিষ্কার করলেন তাকে আপনি কিভাবে সংসদ সদস্য হিসেবে আপনি মানে তাকে অ্যালাউ করবেন, সেই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে চলে আসবে। তার মানে আপনি আসলে বলতে যাচ্ছেন যেটা, যে উনি এমপি থাকুন বা না থাকুন, ওনাকে এমপি রাখা হোক বা না হোক, এই ঘটনা জামায়াতে ইসলামী রাজনীতি, সেই রাজনীতির ক্ষেত্রে একটা বড় ধরনের ধাক্কা। আমি যেটা মনে করি যে আপনার জামাতের রাজনীতির জন্য বড় ধাক্কা এক অর্থে তাই যে আপনার নতুন প্রেক্ষাপটে এবং নতুন করে 5ই আগস্টের পরে তারা যে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং তারা নিজেরাও নানা রকম প্রচার করেছেন। কিন্তু আমরা যেটা জানি ইতিহাস পড়ে কিংবা আপনার ধরেন রাজনৈতিক যে ক্রোনোলজি সেটা দেখে আমরা যেটা জানি যে ব্রিটিশ আমল থেকে তারা এমন একটা দল যে তারা বারবার ভুলই করেছেন। তারা পাকিস্তানের বিরোধিতা করেছেন, তারপরে পাকিস্তানে আসার পরে বাংলাদেশের বিরোধিতা করেছেন। বাংলাদেশের 71 সালে যে মুক্তিযুদ্ধ সেটা বিরোধিতা করে তারা শুধু বসেই থাকেনি, তারা সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এবং সেটার জন্য আপনার একদম পাকিস্তান তৎকালীন যে সরকার তারা গেজেট করে একদম অক্সিলিয়ারি ফোর্সের ভিতরে আবার কতগুলো ছিল রাজাকার, আল বদর, আল শামস, এবং সেটা বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ সম্পর্কিত যে আইন সেখানে কিন্তু ইউনূস সরকারও সেটাকে আপনার ডিলিট করতে পারে। সুতরাং তারা যে একদম আপনার এক হচ্ছে ইতিহাসের তথ্য মানে ইতিহাস প্রতিষ্ঠিত সত্য, আর একটা হচ্ছে আইনের সত্য, সবকিছু মিলে তারা কিন্তু মানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, বাংলাদেশ বিরোধী শক্তি। এবং তারা যেটা করেছে বারবার যেটা এসছে, তাদের প্রধান যে তাত্ত্বিক নেতা মওদুদী সাহেব, তিনি কিন্তু 1955-56 সালে তিনি আহমদিয়াদের নিয়ে একটা কারণে দাঙ্গা তৈরি করেছিলেন, সেই দাঙ্গায় প্রায় 100 মানুষ মারা গিয়েছে এবং সেই জন্য কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং সেই মৃত্যুদণ্ডটা 2 বছর পরে পলিটিক্যাল কি সেটেলমেন্টের মধ্য দিয়ে সেটা রোহিত করা হয় আইয়ুব খান এসে। তো এই যে এই দলটাকে আমরা জানি কিন্তু বিভ্রান্তি তৈরি করার দল হিসেবে, মুনাফিকি করার দল হিসেবে। কারণ 71 সালে তাদের যে রেকর্ড সেটা হচ্ছে তারা জেনোসাইড নিজেরাও করেছেন এবং জেনোসাইড যারা করেছে তাদের সহযোগী ছিলেন, তারা ধর্ষণ করেছেন, ধর্ষণের সহযোগিতা করেছেন, তারা লুপ্তরাজ করেছেন। সেজন্য 1972 সালে আপনাদের স্পেশাল ট্রাইব্যুনালে তাদের বিচার হয়েছে। পরবর্তীতে 2010-11 পরে 71-এর মানবতা বিরোধী অপরাধের কারণে তাদের বিচার হয়েছে। সুতরাং আমরা কিন্তু তাদের এই মুনাফিকি চরিত্র এবং পলিটিক্যাল ডিসঅনেস্টি কিংবা ধরেন ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি, এবং আপনি ধরেন ইসলামের নামে, কারণ এইখানে ধরেন যে মোটামুটি একটা ঐক্য আছে। আপনি দেখবেন যে বিএনপির তরফ থেকেও আমি যতটুকু জানি যে আপনার ইলেকশনের সময় বলা হয়েছে যে আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, আমরা জামায়াতে ইসলামের কিংবা মওদুদের ইসলামে বিশ্বাস করি না। এবং আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু বারবার বলেছেন যে আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি এবং মদিনা সিটি স্টেটে প্রফেট মোহাম্মদ যে আপনার সেকুলার প্রিন্সিপাল ফলো করেছিলেন আমরা সেটা অনুসরণ। হ্যাঁ, এবং তাদের যে আপনার আমরা 5ই আগস্টের পরে তারা একটা ভাবমূর্তি নিয়ে নামলেন যে জামাত হচ্ছে সৎ মানুষের দল, জামাতের লোকজন দুর্নীতি করে না, তারা হচ্ছে বিশুদ্ধ চরিত্রের। কিন্তু এখন মানে আমরা তো আগেও তাদের নানা রকম মুনাফিকি দেখেছি, আমরা আগেও তাদের নানা রকম বিভ্রান্তি তৈরি করা কিংবা প্রতারণা করা, তারপরে মানুষ হত্যার সাথে জড়িত থাকা, ধর্ষণের সাথে জড়িত থাকা। এবার তারা নতুন একটা ইমেজ নিয়ে এসছেন এবং সেই ইমেজটাও কিন্তু আপনার ধরেন নানাভাবে সেটা বিতর্কিত হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে। একটা দুইটা ঘটনা না, অনেক ঘটনা, আপনার প্রচুর ঘটনা আপনার উল্লেখ করা যাবে। হ্যাঁ, এবং তারা দেখেন আপনার নারী স্বাধীনতার ব্যাপারে তারা তাদের জামাতে ইসলামের যে সংবিধান, সেই সংবিধানে তারা মানে ধর্মভিত্তিক যে শাসন ব্যবস্থা সেটার কথা বলেছে। আবার ওদিকে তারা এই নির্বাচনকে সামনে রেখে ওয়েস্টার্ন ধাঁচের যে গণতন্ত্র সেটার কথা বলছে। এই ওয়েস্টার্ন ধাঁচের গণতন্ত্র তো তারা অনুমোদন করেন না। তো এই যে তাদের যে মানে দলীয় তারপরে আদর্শিক মুনাফিক,
এবং আপনি ধরেন যে হিন্দু প্রার্থী তারা করেছিলেন, সেটা প্রচুর আপনার বিতর্কিত হয়েছে যে তারা কি করে একজন হিন্দুকে প্রার্থী করেন, সেটা তাদের দলীয় যে ম্যানিফেস্টো, তারপর তাদের যে আদর্শ, সেটার সাথে কতটুকু যায়। আপনি যখন একদম ঘোষণা করবেন যে না বাবা, আমরা এই মানে এরকম একটা দল হলেও আমরা সমস্ত মানে অন্তর্ভুক্তিমূলক একটা রাজনীতি করছি, কিন্তু ওখানে দেখেন যে নারীদের ক্ষেত্রে তারা কি করবে, একজন নারীকেও তারা কিন্তু নমিনেশন দিলেন না। হ্যাঁ, ওদিকে আবার তারা নারী অধিকারের পক্ষে কথা বলছেন, 5 ঘন্টা করে দিবেন। এবং সবচেয়ে বিতর্কিত যেটা হয়েছিল যে আপনার ওনাদের আমির ওনার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট দিয়েছিলেন, এবং সেটা ফাঁস হয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে তিনি যেটা বলেছেন যে আপনি কর্মজীবী মহিলা যারা তাদেরকে তিনি পতিতার সাথে তুলনা করেছেন। এবং এটা নিয়ে মামলা করতেও গিয়েছিলেন কয়েকজন, তাদের ঠেকানো হয়েছে। এবং আপনি তাদের তৃণমূলের নানা নেতাকর্মী বিভিন্ন সময় এই একই কথা বলেছেন, এই যে যারা এই কর্মজীবী মহিলা যারা সকালে উঠে রেডি হয়ে অফিস আদালতে যান, কর্মক্ষেত্রে যান, তাদেরকে সেটা বলেছেন। তো এই যে মুনাফেক, যে নারীকে আপনি আসলে সম্পূর্ণ পূর্ণাঙ্গ মর্যাদার মানুষ বলে মনে করেন, নারীকে আপনি ভোগের পণ্য মনে করেন, নারীকে আপনি একটা মানে আপনার সমমানের মনে করেন, আপনি একটা মানে আপনার যে মানে উমেন ইজ সাবজেক্ট টু ইউ, এই যে আপনার প্রত্যেকটা জায়গাতে মুনাফেক, মানে আপনি গণতন্ত্র নিয়ে হোক, মানবাধিকার নিয়ে হোক, নারী নিয়ে হোক, প্রত্যেকটা জায়গায় তারা যে মুনাফিকি করে তারপরে তারা জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করলেন। এবং সেটা তো আপনার পথে ঘাটে, এটা তো আপনি শুনতেই পাবেন যে জামাতে ইসলাম যেভাবে জান্নাতের টিকিট বিক্রি করছে, মানে তাতে তো জান্নাতে যাওয়া যেমন সহজ হবে, কিন্তু জামাতের রাজনীতির জন্য সেটা খুব বড় মানে তাদের সেই মানে তাদের সেই কনসিকুয়েন্স যেটা হবে সেটা তাদের চুকাতে হবে। হ্যাঁ, কারণ তুমি যে রাজনীতি আজকে করছো সেটার ফলাফল তো তোমাকে বিবেচনা করতে হবে। সুতরাং সবকিছু মিলে তারপর আপনি দেখেন কিছু মুক্তিযোদ্ধাও যোগ দিলেন, কিংবা তারা যোগ দেওয়াল যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। হ্যাঁ, তো এই যে সবকিছু মিলে তাদের যে মুনাফিকের যে রাজনীতি, সেটা কিন্তু মানে উন্মোচিত হয়ে যাচ্ছে। জি। আচ্ছা, এখন আমি একটু অন্য প্রশ্ন, ঠিক অন্য প্রশ্ন না, এই রাজনীতি প্রসঙ্গে আরেকটা কথা বলি যে এরই মধ্যে আপনি দেখছেন যে দেশের যদিও জামাত বিএনপি দুইটাই সংসদের বড় দল, তাদের মধ্যে একসময় ঐক্য ছিল, একসময় একসঙ্গেই ছিলেন, কিন্তু এখন যে জিনিসটা নিয়ে বিরোধ হচ্ছে সেটা হলো জুলাই সনদের বাস্তবায়ন, সংবিধান সংশোধন নাকি সংবিধান সংস্কার পরিষদ গঠন, এই যে নানা রকম কথাবার্তা আসতেছে। এবং বিএনপি বারবার বলছে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। বাস্তবায়ন করলেই বা কি হবে? আপনি কি মানে এই যে জুলাই সনদ দিয়ে যে টানা হেঁচড়া যে চলছে, যেটা অথবা সংবিধান সংস্কার বা সংশোধন নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? মানে বিষয়টা হচ্ছে যে আমাদের তো বাংলাদেশের 55 বছর হয়ে গেল, তো অর্ধ শতাব্দীর বেশি তো একটা রাষ্ট্রের জন্য একদম কম সময় না। 1972 সালে আমরা যে সংবিধানটা করেছিলাম, সেইখানে আপনি সংবিধানকে বলে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, এবং সেখানে আপনার সরকারের যে 3টা বিভাগ, নির্বাহী বিভাগ, তারপর আইন বিভাগ এবং বিচার বিভাগ, তাদের কর্মপরিধি কি হবে, তাদের ক্ষমতা কি হবে, তারা কিরকম কাজ করবেন, সেইটা একটা আউটলাইন ছিল। স্থানীয় সরকার কি হবে, ইলেকশন কমিশন কিভাবে কাজ করবে। তো ওই সংবিধানটাকে আমি মনে করি মোটামুটি একটা ভালো সংবিধান, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের শুরু করার। কিন্তু এই সংবিধানটাকে আপনার রিভিউ করতে, যে এটা পৃথিবীর সব জায়গায় হয়েছে, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে তারা তাদের সংবিধান 7টা আর্টিকেল ছিল, পরবর্তীতে তারা অনেকগুলো সংশোধনের মধ্য দিয়ে আস্তে আস্তে সেই মানে সংবিধানকে আপ টু ডেট করেছে, কিংবা সময়ের সাথে তাল মিলিয়ে নিয়েছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে সেটা আপনার অবশ্যই আমরা দাবি করতে পারি যে আপনার এখানে ধরেন যে ক্ষমতার যে ভারসাম্যহীনতার কথা বলা হয়, যে প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে, তারপরে আপনার ইলেকশন কমিশনকে আরো বেশি শক্তিশালী কিংবা স্বাধীন করা, কিংবা বিচার বিভাগের স্বাধীনতা আমরা পুরোটা দেখি না। হ্যাঁ, তারপর আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ 2 মেয়াদ বেঁধে দেব কিনা, এই যে আপনার মৌলিক সংস্কারগুলো এসছে, এবং যাতে করে আপনার সুশাসনটা নিশ্চিত হয়, যাতে করে জনগণের অধিকারকে আরো বেশি শক্তিশালী করা যায়, সেইটার সাথে আমার কোনো দ্বিমত নাই। এখন কথাটা হচ্ছে যে এইটা কিন্তু আপনি কনস্টিটিউশন সংশোধন করেই করতে পারতেন, এটা কিন্তু সংবিধানকে কবর দেওয়ারও কোনো দরকার নেই, ছুঁড়ে ফেলারও দরকার নেই। তো 5ই আগস্টের পরে আমরা যেটা দেখলাম যে এইখানে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ যারা মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি,
তারপর উগ্রবাদী শক্তি, তারা কি করলো যে তারা নিজস্ব হিডেন এজেন্ডা নিয়ে আসলো যে 71 সালকে ছুঁড়ে ফেলতে হবে, সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, তারপরে আপনার রাষ্ট্রীয় চাল মূলনীতি পরিবর্তন করতে হবে, এইটাকে বাতিল করে দিয়ে নতুন নতুন আপনার জুলাই চার্টারের ভিত্তিতে সবকিছু করতে হবে। কিন্তু এইটা তো আপনি 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 আপনার তো কোনো যুক্তি, আপনি যে কথাগুলো বললেন সেটা মানে পলিটিক্যাল রেটরিকের, যে আমরা স্লোগান দেই না যে জয় বাংলা কিংবা বাংলাদেশ জিন্দাবাদ কিংবা মানে আহ, একটা স্লোগানের মতো করে একটা কথা বললে যে 72-এর সংবিধান ফ্যাসিস্ট সংবিধান, এটাকে কবর দিতে হবে। কিন্তু আপনি তো 72-এর সংবিধানটা আপনাকে দেখাতে হবে তো, এই যে সংবিধান, হ্যাঁ এই সংবিধান আপনাকে দেখাতে হবে, আমাকে বলতে হবে দিস ইজ প্রিএম্বল, এখানে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এখানে ফান্ডামেন্টাল রাইটস, এখানে এক্সিকিউটিভ, এখানে জুডিশিয়ারি, আপনি প্রত্যেকটা তো কথা বলা আছে তাই না? তা আপনি তো সেটা আলোচনা করে আপনাকে দেখাতে হবে যে এই সংবিধানটা ভাই চলে না। আপনি সেটা না বলে নিজের মতো করে একটা কথা বললেন এবং আপনি কিছু বিদেশি সুশীলকে ভাড়া করলেন, যারা আপনার কথার চাতুরি দিয়ে যে 72-এর সংবিধান যদি থাকে তাহলে পরে ওই মানে যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মানে তাদের সব সময় সেটা গাত্রদাহ হয়, কিংবা তারা সেখানে মানে 72-এর কিংবা মুক্তিযুদ্ধের কোনো কিছু আসলে তাদের পরাজয় এবং তাদের যে মানে তারা কিভাবে জাতির সাথে প্রতারণা করেছিলেন, কিভাবে পরাজিত হয়েছিলেন সেটি বারবার চলে আসে, সেই জন্য তারা ছলে বলে কৌশলে এটাকে বাতিল করতে চেয়েছেন। তো এই যে বিষয়গুলো, কারণ আপনি সংস্কারের ব্যাপারে কিন্তু আমার নিজেরও দ্বিমত, কিন্তু তারা যখন এসে সেকেন্ড রিপাবলিকের কথা বললেন, তারা যখন এসে গণপরিষদের কথা বললেন, এবং আমি শুধু তখন হাসতাম, এবং আপনাদের কারো কারোর সাথে যখন এই ইউটিউবে কথা বলেছেন বলেছে যে এই বাচ্চা বাচ্চা ছেলেরা সেকেন্ড রিপাবলিক কি বোঝে, গণপরিষদ কি বোঝে, কোন প্রেক্ষিতে সেটা করা যায় তারা জানে। আর এই যে আপনার সংস্কারটা করলেন, আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো সংস্কার যদি আপনি করতে হয়, আপনি মানে প্রফেসর কার্জন, মাসুদ কামাল এরকম মানে 20 জন, 50 জন, 1000 জন মানে দিনের পর দিন আলোচনা করলেও কিচ্ছু হবে না। কারণ এইখানে যে পলিটিক্যাল মেজর স্টেক হোল্ডার, যে আপনি বাংলাদেশের কোনো রাজনৈতিক সংস্কার কিংবা সাংবিধানিক সংস্কার, এইটা আওয়ামী লীগ বিএনপির কনসেপ্ট ছাড়া এটা হবে না, অ্যাজ সিম্পল অ্যাজ। হ্যাঁ, আপনি যখন কোনো কিছু করবেন, আপনি সাংবাদিকদের যখন কিছু করবেন, সাংবাদিকরা হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তাদের মতামত ছাড়া, তাদেরকে না নিয়ে আপনি যদি সেটা করেন সেটা কি টিকবে? সুতরাং এইখানে আমরা রাষ্ট্রীয় সংস্কার যাই বলি, আপনার সেটা রাজনৈতিক দলগুলো সেটা একমত হতে হবে, নইলে পরে আপনার মানুষের মধ্য দিয়ে এমন একটা ইতিবাচক চাপ তৈরি করতে হবে যাতে করে সেটা তারা করেন। কিন্তু বিষয়টা হয়েছে যে তারা একটা মানে কৌশলের আশ্রয় নিয়েছে, এবং এই যে আপনার গণভোটটা হলো, যে গণভোটটা তো পুরোপুরি অবৈধ ছিল। কারণ আপনার মানে যখন গণভোটটার কথা বলা হয় তখন কিন্তু বাংলাদেশের সংবিধান কিংবা কোনো আইনে গণভোটের কোনো কথা ছিল না। পরবর্তীতে অর্ডিন্যান্স করে গণভোটের কথা বলা হয়, এবং সেই অর্ডিন্যান্সটাও কিন্তু আপনার পরবর্তী যে সংসদ মানে বর্তমান সংসদ ভ্যালিডেট না করলে এটার কোনো মূল্য নাই। হ্যাঁ, এবং আপনি একটা ছলে বলে কৌশলে, কিন্তু আপনার যদি না থাকতো সংবিধানের ভেতরে যে সংশোধন করে আমি রিফর্ম করতে পারছি না, তখন আপনি সেটা করতে পারতেন। কিন্তু আপনি সেটাকে অ্যাভয়েড করে একটা জটিলতা তৈরি করলেন, এবং রেফারেন্ডাম যে কোয়েশ্চেন, আপনি 4টা কোয়েশ্চেনের ভিতর 62টা 68টা কোয়েশ্চেন ঢুকিয়ে দিলেন, এবং সেটা আপনার একটা প্যাকেজ, হ্যাঁ না কিভাবে হবে সেটা আমরাই বুঝতে পারি না, সাধারণ মানুষ কি করে বুঝবে? এই যে আপনার একটা প্রতারণা, একটা কূটকৌশল, এই যে মানুষকে ধোঁকাবাজির এই সমস্ত বিষয়ের কারণে শেষ পর্যন্ত এটা হয়নি। এবং অন্তত বিএনপিকে আমি কনগ্রাচুলেট করি যে মানে দে টুক দি ভেরি কারেক্ট ডিসিশন, যে তারা সংসদ সদস্য হিসেবে আপনার শপথ নিয়েছেন, কিন্তু সংবিধান মানে সংশোধন পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেননি। এটা খুব ভালো ভালো কাজ হয়েছে। জি, তাহলে এখন আবার জামাত যে আপনাকে এখন তারা রাজপথে আন্দোলনের কথা বলছে, এবং তারা তাদের জুলাই যে সনদটা সেটা বাস্তবায়ন না করলে এবং সেভাবে সংবিধান সংশোধন না করলে সরকার ফেলে দিবে, যেটা বলছে, এটা আসলে তাহলে আপনার বিবেচনায় কোনো মানে আপনার যৌক্তিক কোনো ভিত্তি নেই? আমি যেটা মনে করি যে আপনার 5ই আগস্টের পরে যে নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছে, তার মানে পুরাতন বন্দোবস্তটা ভালো। এখন নতুন বন্দোবস্তের মধ্যে দিয়ে তো আপনাকে দেখাতে হবে যে পুরাতন বন্দোবস্তে এইগুলো ছিল, নতুন বন্দোবস্তে এইগুলো নতুন, এগুলো ভালো। তা আমরা তো দেখছি যে নতুন বন্দোবস্তটা পুরাতন বন্দোবস্তের চেয়েও খারাপ। হ্যাঁ, তাহলে তো মানুষ এখন বলবে যে ওই
আগে যারা ছিল তারাই ভালো ছিল, তাদেরটাই ভালো ছিল। হ্যাঁ, এটা হচ্ছে একটা দিক। সুতরাং যারা এই নতুন বন্দোবস্ত নিয়ে এসছেন কিংবা নতুন বন্দোবস্তের কথা বলেছেন তাদের দেখাতে হবে যে বাবা আমরা দুর্নীতি করি না। কিন্তু আমরা তো দেখলাম ছাত্র উপদেষ্টা কি পরিমাণ দুর্নীতি করলেন। হ্যাঁ, তারা যে সমস্ত বিষয়ে বৈষম্য, কোটা, দুর্নীতি, তারা নিজেরা তো সেটা করে একদম জনগণকে বিরক্ত করে দিলেন। হ্যাঁ, তো এইটা আপনাকে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে ওই মানুষ কিন্তু মানে এগুলো বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই যে আমার দুর্নীতি হচ্ছে কিনা, আমার গণতন্ত্র ভালোভাবে চলছে কিনা, আমার দ্রব্যমূল্য পরিস্থিতি কেমন, আমার মানবাধিকার কেমন, আমার নারী অধিকার কেমন, এগুলো বোঝার জন্য কিন্তু বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই এবং মানুষ কিন্তু এটা বুঝতে পারে। এখন ধরেন যে মানে অনেকেই মানে এই বিএনপি এবং জামাতের সম্পর্কে অনেকেই বলছেন যে এটা তো তারা একই দল। তারপরে ধরেন যে তারা শেষ পর্যন্ত মিলে যাবে। অনেকেই এরকম এরকম বলছেন, আবার অনেকেই বলছেন যে সরকার দিস গভর্নমেন্ট ইজ এক্সটেনশন অফ ইউনুস গভর্নমেন্ট। অনেকেই বলছেন অনেক কিছু। যাই হোক, আমার কাছে যেটা মনে হয় যে 5ই আগস্টের পরে আপনার সবকিছু 5ই আগস্টের আগের বাংলাদেশ আর 5ই আগস্টের পরের বাংলাদেশ এক। 5ই আগস্টের পরের বাংলাদেশে মানে সবকিছুই আওয়ামী লীগের জন্য খুবই চ্যালেঞ্জিং, বিএনপির জন্য চ্যালেঞ্জিং, তারপরে জামাতের জন্য চ্যালেঞ্জিং, সাংবাদিকতার জন্য চ্যালেঞ্জিং, বিশ্ববিদ্যালয়ের জন্য চ্যালেঞ্জিং, সিভিল সোসাইটির জন্য চ্যালেঞ্জিং। আর পুরো নতুন একটা সবকিছু আমরা দেখছি। 5ই আগস্টের আগে যেভাবে আমরা বাংলাদেশকে দেখেছি, যে বিশ্ববিদ্যালয় দেখেছি, যে সাংবাদিকতা দেখেছি, যে রাজনীতি দেখেছি, মানে যে তরুণ প্রজন্ম দেখেছি, সবকিছু কিন্তু খুবই চ্যালেঞ্জ। এবং এইখানে ধরেন যে হ্যাঁ, বলা হচ্ছে যে জামাত বিএনপি তারা একই রাজনীতি করছে, কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে কেন সেটা মনে হয় না, কারণ আপনার আছে তাদের মানে আদর্শিক কিংবা তাদের অনেক জায়গাতে মিল আছে, এটা সত্যি। কিন্তু আপনি দেখেন জামাত কিন্তু বিএনপি কে মানে জামাত কিন্তু আপনার 5ই আগস্টের মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরেই কিন্তু তারা বলা শুরু করেছে যে এই সরকার যদি কোনো উল্টাপাল্টা করে তাহলে তারা রাস্তায় নেমে আসবে এবং সরকারকে ফেলে দিবে। এবং শিক্ষামন্ত্রী সাম্প্রতিক সময় মাননীয় শিক্ষামন্ত্রী যে তার ব্যাপারে যে আন্দোলনটা হলো, সেখানে কিন্তু তারা একটা ইঙ্গিত দিয়ে দিই। আবার এদিকে দেখেন যে আবার সরকার যে বসে আছে তা কিন্তু না। আপনি দেখেন যে 2-3 দিন আগে আমরা দেখলাম আপনার হেফাজতে ইসলাম ওই তাদের 7 দলীয় জোটের একটা 7 দলীয় মানে 7টি দলের ভেতরে তাদের দল কিংবা সম্প্রদায়ের ভিতরে একটা আলোচনা হয়েছে এবং সেইখানে কিন্তু আপনার মানে সরকারি দলের একটা ইন্ধন আছে কিংবা পৃষ্ঠপোষকতা আছে যে জামাতকে একটা সিগন্যাল দেওয়া যে তুমি যে আমার বিরুদ্ধে তুমি যে কথা বলছো কিংবা তুমি যে আমাকে ফেলে দেওয়ার কথা বলছো, আমি কিন্তু বসে নেই। হ্যাঁ, তো এইটা এক জিনিস। আবার দেখেন যে আপনার এই যে আপনার এই ইসলামী ব্যাংকের যে ঘটনাটা, সেটার মধ্য দিয়ে কিন্তু সরকার একটা বড় বার্তা দিয়ে দিল। হ্যাঁ, ইসলামী ব্যাংকের ওইখানে যে এতগুলো টাকা তুমি প্রায় 22,000 কোটি টাকা তুমি নির্বাচনে ফান্ড হিসেবে ব্যবহার করবে আর আমরা এইভাবে বসে থাকবো। মানে আমার কাছে মনে হয় যে এত সিম্পল হবে না। এবং আপনি যার রাজনীতি তার সেই জায়গায় যদি আপনি করতে না পারেন তাহলে পরে তাকে মূল্য দিতে হবে। আর আমি যে কথাটা এখন বলতে চাই যে আপনার জামায়াতে ইসলাম তারা যে ভাবমূর্তি আপনার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল যে তারা খুব সৎ, তারা দুর্নীতি করেন না, তারা তাদের নেতা নেত্রীদের চরিত্র ফুলের মতো পবিত্র, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা অনেকগুলো ঘটনায় দেখছি আমরা কিন্তু ভেঙে পড়ছি। এবং তাদের সেই ঐতিহাসিক এবং তাদের যে পলিটিক্যাল ক্রোনোলজি, সেটার মধ্য দিয়ে তাদের যে রাষ্ট্রীয় মুনাফেক, সেই চরিত্রটা কিন্তু আবার উন্মোচিত হচ্ছে। সুতরাং এইটা আপনার জামায়াতে ইসলাম আমরা দেখেছি যে তারা তাদের সমর্থন বেড়েছে এবং তারা এমন একটা হাইপ তুলেছিল যে তারা ক্ষমতায় চলে আসছে। তা আমার মনে হয় যে ইতিমধ্যেই 5ই আগস্টের পরে জামায়াতে ইসলাম যে আপনার বাড়াবাড়ি করেছে, তারা যে মব করেছে, তারপরে তারা যে মুনাফেকি করেছে, তারা যে বিভিন্ন জায়গায় ধোঁকা দিয়েছে, এই সমস্ত কিছু কিন্তু তাদের পে করতে হবে, তাদের কিন্তু এটা মূল্য পরিশোধ করতে হবে। জি, অনেক ধন্যবাদ জনাব শেখ হাফিজুর রহমান কাজী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আইনের শিক্ষক জনাব হাফিজুর রহমান কাজীর বিশ্লেষণ। আমরা জানি না সামনে কি হবে আমাদের জামাতের এই আলোচিত এমপি সাহেবের ভবিষ্যৎ। এটা আমরা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে বুঝতে পারবো। আমরা যতই জানি এর মধ্যে জামাতে ইসলাম নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে যে তাকে যে বহিষ্কার করা হয়েছে। এই নির্বাচন কমিশনকে জানানোর ব্যাপারটা নিয়েও একটা ইঙ্গিত এখানে পাওয়া যায় যে তাদের কেন জানাতে হলো, তাহলে কি তার সংসদ সভা থাকছে না। যদি সেরকম কিছু হয় আমার মনে হয় এটা একটা
আমাদের রাজনীতির ক্ষেত্রে রাজনীতিবিদদের জন্য একটা নতুন শিক্ষা হিসেবে আসতে পারে। সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।